গোপন তথ্য ফাঁস। খালেদা জিয়া ২৮ তারিখ এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতিতে ব্যস্ত জামায়াত। খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন, এটি কি ডক্টর ইউনূসের মেটিকিউলাস ডিজাইন? পরবর্তী টার্গেট কি তারেক রহমান? ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক করছে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গোপন তথ্য ফাঁস। খালেদা জিয়া ২৮ তারিখ এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে তার মৃত্যুর খবর গোপন করে রাজনীতি করতে শুরু করেছে জামায়াত। জামায়াত চায় তার মৃত্যুর খবর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। জামায়াত চায় তার মৃত্যুর খবর ১৬ই ডিসেম্বর প্রকাশিত হোক, আর ওই দিনকে বিজয়ের মাসকে শোকের মাসে পরিণত করার জন্য নোংরা খালায় লিপ্ত হয়ে আছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে কুলুষিত করতে ব্যস্ত হয়ে রয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জামায়াত মাথাচাড়া দিয়ে ওঠে, মৌলবাদ ৭১কে একটা ষড়যন্ত্র ঘোষণা করা ইত্যাদি তারা দেশবিরোধী কাজে লিপ্ত হতে থাকে। তাদের নেতৃত্বে বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের ভাস্কর্য তারা ভেঙে ফেলে, যা ইতিহাসকে কুলুষিত করতে প্রস্তুত। এদিকে খালেদা জিয়াকে নিয়ে অপরাজনীতির সুযোগ নিচ্ছে জামায়াত। তারেক রহমান দেশে না থাকায় আর বিএনপি নেতাকর্মীদের দুর্বলতার সুযোগে বিএনপিকে একবারেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে জামায়াত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দেশজুড়ে এক ধরনের অদ্ভুত নীরবতা ও অস্বাভাবিক রাজনৈতিক সক্রিয়তা দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, তার বর্তমান অবস্থা, হাসপাতাল সংক্রান্ত তথ্য এবং বিএনপির নীরব কৌশলকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন পক্ষ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে তার জনপ্রিয়তা ও প্রতীকী অবস্থানের ওপরে নিজেদের লাভ খুঁজে এসেছে, তারা বিষয়টি নিয়ে অদ্ভুত ধরনের কথাবার্তা ছড়াতে শুরু করেছে। জামায়াতের রাজনৈতিক সক্রিয়তা ও বিশ্লেষকদের প্রশ্ন, ৫ই আগস্টের পরিবর্তনের পর থেকে কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়গুলো নিয়ে যেসব শক্তি সবসময় বিতর্ক তৈরি করে, তাদের কয়েকটি অংশ আবারও সক্রিয় হয়েছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য। ৭১-এর গণহত্যা অস্বীকার, স্বাধীনতা বিরোধী বিবৃতি, শহীদদের স্মৃতিস্তম্ভ ভাঙা বা অপমানজনক আচরণ, এসব বিষয়কে ঘিরে দেশব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টভাবেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এসব গোষ্ঠী মাথা তুলতে চাইছে। খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অপব্যবহার, সতর্ক করছেন পর্যবেক্ষকরা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার, বিএনপি এবং বিদেশি রাষ্ট্রগুলোর আলোচনার মধ্যেই কিছু গোষ্ঠী এই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে, এমন অভিযোগ উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির চেয়ারপারসন আজও দেশের বৃহৎ রাজনৈতিক প্রতীকের একটি। তার অবস্থা নিয়ে গুজব ছড়ানো বা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা অত্যন্ত বিভাজনমূলক এবং বিপজ্জনক। বিএনপির প্রধান নেতা তারেক রহমান দেশের বাইরে থাকায় দলের নেতৃত্ব সংকট, সিদ্ধান্তহীনতা, মাঠ পর্যায়ে দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। আর ঠিক এই দুর্বলতার মধ্যেই কিছু গোষ্ঠী বিএনপির ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছে। জামায়াত বিএনপি সম্পর্কের অস্বস্তি আরও স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির জনভিত্তি যেখানে দুর্বল অবস্থায়, কেন্দ্রীয় নেতৃত্ব বাইরে, চেয়ারপারসনের অবস্থাও অনিশ্চিত, সেই সুযোগে জামায়াত রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। বিএনপির ভেতরেও এ নিয়ে গুরুতর অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। অনেকে মনে করেন, জামায়াত বিএনপিকে পাশে না রেখে বরং নিজের রাজনৈতিক শক্তি বাড়ানোর জন্য বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে। এতে বিএনপি আরও দুর্বল হচ্ছে। অতি সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতি, দেশবাসী সতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি বড় দলের নেত্রী অসুস্থ, প্রধান নেতৃত্ব দেশের বাইরে, কিছু উগ্রগোষ্ঠী সক্রিয়, স্বাধীনতা বিরোধী বক্তব্য বাড়ছে, বিএনপির ভিতর নেতৃত্ব সংকট, মাঠে বিভাজন, এই সবগুলো মিলে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্বাভাবিক সংবেদনশীল করে তুলেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে। শোকের পাশাপাশি জনগণের বড় একটি অংশের মধ্যে জন্ম দিয়েছে গভীর সন্দেহ। এটি কি কেবল আকস্মিক চিকিৎসাগত অবনতি, নাকি দীর্ঘদিন ধরে ক্ষমতার করিডোরে আঁকা কোনো সূক্ষ্ম নকশার অংশ? বহু বিশ্লেষক মনে করছেন, খালেদা জিয়ার রাজনৈতিক ও প্রতীকী শক্তি অনেকের ক্ষমতা কাঠামোর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। দীর্ঘ গৃহবন্দিত্ব, রাজনৈতিক দমনপীড়ন এবং নানা প্রতিকূলতার মধ্যেও তিনি টিকে ছিলেন।
কিন্তু বদলে যাওয়া রাষ্ট্রীয় শক্তির সামনে তার উপস্থিতি যে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল, এমন ধারণা এখন জনমনে ব্যাপকভাবে ঘুরছে। তারেক রহমান দেশের বাইরে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ছিন্নবিচ্ছিন্ন। এই বাস্তবতায় খালেদা জিয়ার অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে। আর এখান থেকেই ওঠে নতুন আশঙ্কা, তবে কি পরবর্তী লক্ষ্য হতে পারেন তারেক রহমান? অসুস্থ অবস্থায় তাকে হঠাৎ একটি বড় অনুষ্ঠানে নেওয়া, চিকিৎসক বা পরিবারের পূর্ণ সম্মতি ছাড়া, এটি সন্দেহের মূল কেন্দ্র। স্বাধীনতা ঘোষক স্বীকৃতির প্রতিশ্রুতিতে তাকে সেনাকুঞ্জের মতো ভিড় ও ধুলাবালিপূর্ণ স্থানে উপস্থিত করানো জনমনে বিস্তর প্রশ্ন তুলেছে। ফুসফুস ও লিভার সংক্রান্ত জটিলতায় থাকা একজন প্রবীণ নেত্রীর জন্য এমন পরিবেশ যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তা চিকিৎসকেরও পূর্বে উল্লেখ করেছিলেন। ফলে অনেকে এটি মেটিকিউলাস ডিজাইনের অংশ বলেই দেখছেন। অনুষ্ঠান শেষে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি, তারপর আইসিইউ এবং পরে শুরু হওয়া রাজনৈতিক দোষারোপ ও পাল্টা ব্যাখ্যা পরিস্থিতিকে আরও ধোঁয়াশা করেছে। অনেকেই বলছেন, যদি এই মৃত্যু সত্যিই বৃহত্তর নকশার অংশ হয়, তাহলে তার পরবর্তী ধাপ হতে পারে বিএনপির শীর্ষ নেতৃত্বকে আরও সংকটে ঠেলে দেওয়া। সবশেষে জনমতের সারসংক্ষেপ একটাই: খালেদা জিয়ার মৃত্যু ছিল একটি গভীর রাজনৈতিক জলবায়ুর ভেতর সংগঠিত ঘটনা। সেটি ক্ষমতার অদৃষ্ট দাবায় নতুন এক চালের ইঙ্গিত দিচ্ছে, যার লক্ষ্যবিন্দু কোন দিকে তা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন রহস্য ও শঙ্কা। আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন, এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকমূলক অপতৎপরতার নির্দেশনা দেন। তা মোকাবিলায় সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় প্রথমে ২১ বছরের সাজা হয়, পরে আরও এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চরম অস্থিতিশীলতা তৈরিসহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের যে অপতৎপরতার ছক উঠে এসেছে সে বিষয়ে করণীয় জানতে চাইলে নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদ্য সাবেক প্রধান ও সুশাসনের জন্য সাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা তৈরিতে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা আছে। এ বিষয়ে সরকারকে সজাগ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকি থেকে দেশ রক্ষা পাবে। ৫ অগাস্ট পরবর্তী আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে। এছাড়া অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মাধ্যমে ভুয়ো তথ্য ব্যবহার করে ডিপফেক ভিডিও, মিথ্যা ভাষণ বা নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার 10টি আসনে চরমপন্থীর তৎপরতা আছে। পার্বত্য জেলার 3 আসনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বার্থান্বেষী মহল ও আওয়ামী লীগ এসব চরমপন্থী গ্রুপ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে নির্বাচনে ঝুঁকি বাড়াতে পারে। দেশের ভেতরেও তাদের লোক আছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে। ইতোমধ্যে শেখ হাসিনা নির্বাচন প্রতিরোধের কথা একাধিকবার বলেছেন। এ বিষয়ে করণীয় কি জানতে চাইলে সাবেক এই আইজিপি বলেন, পুলিশ, বিডিআর এবং সেনাবাহিনী তৎপর থাকলে তারা সফল হতে পারবে না বলে আমি মনে করি। সব ধরনের ঝুঁকি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করলে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের 5 অগস্ট রাজনৈতিক পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫,৭৬৩টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে ৪,৪২৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও উদ্ধার হয়নি ১,৩৪০টি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের ১০,৫০৬টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এগুলোর মধ্যে ৬৫৭টি অস্ত্র এখনও জমা পড়েনি। ধারণা করা হচ্ছে এসব অস্ত্রের একটি বড় অংশ সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের উপর আক্রমণ চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া এবং থানা ঘেরাও সহ নানা কারণে পুলিশের মধ্যে এখনও ভীতি কাজ করছে। পুলিশের মনোবল দ্রুত চাঙা ও সক্রিয় করা না গেলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 5 অগস্ট পরবর্তী শীর্ষ সন্ত্রাসীরা জামিন পাওয়ার, তারা চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করে স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী, বাগেরহাট, মাগুরা, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলার ২৬টি আসনে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্ত। দলটির কার্যক্রম স্থগিত হওয়ায় নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনা কম। এক্ষেত্রে ওইসব এলাকাসহ সারা দেশে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটাতে পারে তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ড. মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় সীমান্ত এলাকাসহ দেশের যে কোনো জায়গায় গোলযোগ সৃষ্টি করতে পারে, সশস্ত্র হামলা চালাতে পারে, খুনাখারাপিও করতে পারে, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিতে পারে। পেশি শক্তির বলে তারা অনেক কিছুর চেষ্টা চালাতে পারে। এছাড়া যেসব রাজনৈতিক দল নির্বাচনে যাচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিষয়টিও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যেসব ঝুঁকি আছে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত নয় বলে তিনি মনে করেন। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে মোট সীমান্তবর্তী সংসদীয় আসন সংখ্যা ৬২টি। এগুলোর মধ্যে ৩২টি আসনে সংখ্যালঘু জনসংখ্যার হার শতকরা ১০ ভাগের বেশি। 10টি নির্বাচনী আসনে চরমপন্থীর ও 3টি আসনে সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা আছে। ২৬টি আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের হার ২০ ভাগের বেশি। ৭৮টি আসনে সংখ্যালঘু ভোট ৫০,০০০-এর বেশি। এসব ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নির্বাচন থেকে বিরত থাকলে এসব ভোটার ভোট প্রদানে বিরত থাকতে পারেন। এক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তাদের ভোটকেন্দ্রে যেতে চাপাচাপি করলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। ২০২৪ সালের অগাস্ট থেকে চলতি বছরের জুলাই ১১ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ২,৬৮৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ১,২৫৬টি। এসব ঘটনায় মামলা হয়েছে ৪৫৬টি। মোট ঘটনার ৭৬ ভাগই হয়েছে রাজনৈতিক কারণে।
মাত্র 2 ভাগ হয়েছে সাম্প্রদায়িক কারণে, বাকিগুলো ঘটেছে অন্যান্য কারণে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, সব রাজনৈতিক দলের মধ্যে কম বেশি অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। আধিপত্য বিস্তার ও পদপদবী সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট কারণে এসব কোন্দল তৈরি হয়েছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অন্তঃকোন্দলে 100 নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছেন। বিএনপি বনাম অন্যান্য দলে কোন্দলে নিহত হয়েছেন 21 জন এবং আহত হয়েছেন 421 জন। রাজনৈতিক কোন্দল থামাতে না পারলে নির্বাচনকালীন সহিংসতা ও হতাহত অনেক বাড়বে। সোশ্যাল মিডিয়ায় বট ও ফেক আইডি ব্যবহার করে প্রার্থীর জনপ্রিয়তা কৃত্রিমভাবে বেশি দেখানোর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা আছে জানিয়ে এতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আধিপত্য বিস্তার, ভোটারদের হুমকি দেওয়া, প্রচারণায় বাধা দান, এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়া, অবৈধ অর্থের ব্যবহার ইত্যাদি কারণে প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দল। সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দরকার ঐক্য। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব ঝুঁকি আছে সেগুলো মোকাবিলার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নয়। আসন্ন নির্বাচনে এআই সাংঘাতিক প্রভাব ফেলবে। এটা প্রতিরোধে নির্বাচন কমিশন এখনও কোনো প্রশিক্ষণ দিয়েছে বা কোনো সেল গঠন করেছে বলে আমার জানা নেই। এছাড়া নির্বাচনকালেও সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবিলারও কোনো প্রস্তুতি দেখছি না। অবৈধ অস্ত্র উদ্ধারেও কোনো জোরালো অভিযান দেখছি না। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নেই, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবিলায় তারা প্রস্তুত কিনা সেটা বড় প্রশ্ন। তারা এখনও মাঠে নামেনি। পুলিশের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপস যুগান্তরকে বলেন, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরপরই আমাদের তৎপরতা আরও বেড়ে যাবে। অবৈধ অস্ত্র উদ্ধার জোরালো হবে। নির্বাচনকালীন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত বলে তিনি জানান।